মাথা উঁচিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে শেকৃবি, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রাচীনতম কৃষি শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানটি রাজধানীর ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত। শিক্ষা প্রদানের পাশাপাশি এই প্রতিষ্ঠানে রয়েছে নানান ধরনের গবেষণামূলক কার্যক্রম। 1938 সালে দি বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত কৃষি শিক্ষা প্রতিষ্ঠানটি 2001 সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। দর্শক জানেন, মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ এসেছি ঢাকায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এখানে বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে টিস্যু কালচার ল্যাবে চলছে গবেষণা কার্যক্রম। দর্শক, মাটির সুবাসের পর্বে কৃষির নানামুখী কর্মকাণ্ড দেখানো হয়, তবে আজ আমরা কৃষকের কোনো গল্প শোনাবো না। আজ একটু প্রযুক্তিগত কিংবা টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলবো এবং গবেষকের কথা শুনব। যে প্রক্রিয়ায় উদ্ভিদের বিভাজনক্ষম কোনো কোষ বা অঙ্গ সম্পূর্ণ জীবাণুমুক্ত আবাদের মাধ্যমে নতুন করে চারা তৈরি করা হয় কিংবা উদ্ভিদের সৃষ্টি করা হয়, তাকেই বলা হয় টিস্যু কালচার। চলুন এবার তবে বিস্তারিত শোনা যাক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইকরামুল হকের কাছ থেকে। স্যার, এখানে আমরা কি দেখছি? আমরা কলা বা ব্যানানা টিস্যু কালচার করতে চাই। তো টিস্যু কালচার করতে গেলে তো প্রথমে সোর্স ম্যাটেরিয়ালটা লাগবে। এই সোর্স ম্যাটেরিয়াল কালেকশনের জন্য আমরা হর্টিকালচার ফার্মে আসছি। সোর্স ম্যাটেরিয়াল থেকে যে সাকার বলে কলার, এই সাকারটা সংগ্রহ করতেছি। এখান থেকে আমি অনেক ধরনের ওর বাহ্যিক যে সমস্ত লেয়ার আছে এগুলো ছড়াই দিয়ে আমি এক্সপ্লান্ট বা মেন ম্যাটেরিয়ালটা নেব, যেটা দিয়ে আমি টিস্যু কালচারটা করব। সাকারটা সাধারণত মাটি থেকে 1 থেকে 1.5 ফুটের মতো হলেই ভালো। যদি 1 ফুটের হাইটে হয় আরও ভালো। তো এটা মোটামুটি একটু উপযুক্তটা হাইটেই আছে, এই হাইটেই নিতে হবে। এর চেয়ে ছোটো আপনি এতটুকু হাইটেরও নিতে পারেন। তো আমাদের যেহেতু অ্যাভেলেবেল এই হাইটে আছে, আমি এটাকে নিয়ে ভিতরে সোর্স ম্যাটেরিয়াল নিয়ে বা এক্সপ্লান্টটা এখান থেকে প্রিপারেশন করব। এখন আমরা এই যে দেখলাম, আমরা যে ডাইরেক্ট ফিল্ড থেকে যে আমরা গাছটা ছিল, ছোটো গাছটা, সেখান থেকে আমি যেটাকে দিয়ে আমি টিস্যু কালচার করবো সেই ম্যাটেরিয়ালটাকে বা সোর্স ম্যাটেরিয়ালটাকে বা সাকারটাকে নিলাম। এটা নিয়ে গিয়ে আমি ল্যাবে এটাকে প্রয়োজনীয় সমস্ত প্রকার পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি বাকি কাজটা করব। স্যার, এই যে এখানে দেখতে পাচ্ছি কলার মুথা, তাই না? সাকার। তো এগুলো দিয়ে কি করবেন এখানে? কলার ক্ষেত্রে এক্সপ্লান হলো কলার সাকার। এই সাকারটাকে আমরা মেইন যে মাঠ ছিল, ওই মাঠ থেকে আমরা সাকার নিয়ে আসছি। প্রথমের দিকে অনেক বড় থাকে, ওইটাকে আমরা বিভিন্নভাবে ওর বাইরের লেয়ারগুলোকে সরাই দিয়ে মাটি বা আনুষঙ্গিক যে ডেব্রিজ আছে সেটা সরাই দিয়ে আমরা এই পর্যায়ে নিয়ে আসছি। এখন এইটাকেই আরও অনেকটা ট্রিমিং করে এক্সপ্লান্টের সাইজ সাধারণত 1 সেন্টিমিটার বা 1/2 সেন্টিমিটার হয়। 1/2 সেন্টিমিটার পর্যন্ত আমি যাব। এইটা কাজ আমাদের এখানে অলরেডি শুরু করছে কাজ। আসলে ওই জায়গাটা যাওয়ার জন্য উদ্দেশ্য হলো যে কলা লাস্টে এইভাবে যত লেয়ার যাব, ওই লেয়ার পরে লাস্টে ওর মেরিস্টেম বা শুট টিপটা থাকবে। ওইটাই কিন্তু আমার হলো সোর্স ম্যাটেরিয়াল, ওইটাই হলো এক্সপ্লান্ট। ওইটা থেকে আমি রিজেনারেশন করব, অর্থাৎ নতুন একটা প্ল্যানেট তৈরি করব। তো এটা তো অনেক ভিতরে, ওই ভিতরের অংশটাকে যাওয়ার জন্যই আমরা এইভাবে এটাকে শপিং করতেছি। অনেকগুলো লেয়ার অতিক্রম করে লাস্টে শীর্ষ মুকুল যে একটা কথা আছে না, কলার এই শীর্ষ মুকুলগুলো, এগুলো কিন্তু কলার পাতা।
পাতার এই লেয়ারগুলো আস্তে আস্তে আমরা সরাইতে একদম লাস্টে আমরা শীর্ষ মুকুলের ওই জায়গাটাতে যাব। মানে কতটুক সাইজে আনতে হবে এমন কোনো বিষয় আছে? জি বিষয় আছে। এটা আসলে এখন পর্যন্ত আমরা 2 সেন্টিমিটার নিব। এরপরে আমরা যে ফাইনালি কালচার ভায়ালের ভেতর যখন ঢুকাবো তখন আমার 1 সেন্টিমিটার অথবা হাফ সেন্টিমিটার হবে। তার আগে স্টিলাইজেশনের জন্য ম্যাক্সিমাম আমি 2 সেন্টিমিটার পর্যন্ত রাখবো। এটা আমরা এখানে ফার্স্ট স্টেপগুলো এইভাবে আমরা সব স্যাম্পলগুলো তৈরি করব। এটা হলো আউটার। আমি এক্সপ্ল্যান্টটাকে বাহ্যিকভাবে প্রিপারেশন করলাম। আচ্ছা স্যার, ওই যে বাইরে তো সাকারগুলো কাটা হইলো, তো এখানে কি করা হবে? এই ম্যাগনেটিক স্টারে এটা একটা 2টা কেমিক্যাল ব্যবহার করব। একটা হলো 20 একটা হলো ডিটারজেন্ট এবং আরেকটা কেমিক্যাল হলো অ্যাসকর্বিক অ্যাসিড। এটা কতক্ষণের জন্য করা হয়? এটা মানে ক্রপের ধরন অনুসারে কোনো ক্রপে দেখা যায় যে 15 মিনিট, কোনো ক্রপের ক্ষেত্রে 10 মিনিট, আবার কোনো ক্রপের ক্ষেত্রে 20-25 মিনিটও স্টেলাইজ করতে হয়। আচ্ছা স্যার, এখন আমরা কোন স্টেপটা দেখব টিস্যু কালচারের? টিস্যু কালচার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ হলো এখন, সেটা হলো টিস্যু কালচারের মিডিয়া। এই মিডিয়া মানে পুষ্টি মাধ্যম। এই পুষ্টি মাধ্যম গাছের জন্য যে অ্যাসেন্সিয়াল প্লান্ট নিউট্রিয়েন্ট বলে, যেটা 17টা অ্যাসেন্সিয়াল প্লান্ট নিউট্রিয়েন্ট আছে। এই 17টা অ্যাসেন্সিয়াল প্লান্ট নিউট্রিয়েন্ট আমাদের যৌগ হিসাবে মানে বাজারে কিনতে পাওয়া যায়। এই কেমিক্যালগুলো আমরা নিয়ে আসছি। এই কেমিক্যাল থেকে আমরা 1 লিটার মিডিয়া বানাবো। আমি মাইক্রোপাইপেট ব্যবহার করে এখানে হরমোন দেবো। হরমোন দেওয়া খুবই জরুরি। এখানে হরমোন ঢালবো। আমি অক্সিন গ্রুপ, সাইটোকাইনিন গ্রুপ অফ হরমোন ইউজ করতেছি। এই মাইক্রোপাইপেট ইউজ করলাম। এখানে এটা ঢুকে দিলে খুব সুন্দরভাবে ক্লিন একটা এত পরিমাণ কেমিক্যাল আসলো। এখানে গিয়ে আমি এটাকে রিলিজ করবো। এইভাবে বিভিন্ন হরমোনগুলো আমরা দিয়ে থাকি। পিএইচ ছাড়া আসলে কোনো ক্রপে ভালোভাবে হয় না। এই পিএইচটা অ্যাডজাস্টমেন্ট করবো 5.8-এ। এখানে চলে যাও। এই পিএইচের পরিমাণ একজাক্টলি 5.8-ই করতে হবে। এটা যদি আমরা না করি তাহলে কিন্তু এই যে ছোট একটা আমি এক্সপ্ল্যান্ট দিব, এখান থেকে খাবার নিবে, এ যদি তার উপযুক্ত মানে পিএইচ না পায়, ওই পিএইচে কিন্তু সে আয়নিক ফর্মে যায়। এই কেমিক্যালগুলো না আয়নিক ফর্মে যায় যাতে করে সে নিতে পারে। ওই মানে কন্ডিশনে সে ম্যাক্সিমাম আয়নিক ফর্মে থাকবে। এই জন্য 5.8 পিএইচ অ্যাডজাস্টমেন্ট করবো। এখন পিএইচ আছে আমার 7.12। এটাকে আমাকে কমাতে হবে। আমার এখন পিএইচ অ্যাডজাস্টমেন্ট কমপ্লিটেড। এখন আমি এই পিএইচের এটাকে ক্লোজ করে আমি এটাকে স্টেরিলাইজেশনের জন্য যাব। এখন আমি এই মিডিয়াটা এখন দেখেন পানির মতো, তাই না? কিন্তু কমার্শিয়ালি বা নর্মালি কাজ করতে গেলে এটাকে একটু সলিড বা সেমি সলিড অর্থাৎ আধা শক্ত একটা অবস্থা তৈরি করতে হয়। সেই জন্য এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, সেটাকে জেলিং এজেন্ট বলে। টিস্যু কালচার ল্যাবগুলোতে এই অ্যাগার ব্যবহার করে আমি এটাকে জাস্ট ঢালতেছি। হ্যাঁ বাস। এখন এটাকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে মাইক্রো ওভেনে দিয়ে দেবো। একটা জাস্ট 4-5 মিনিটের মধ্যে এটা পানির সাথে মিশে যাবে একদম। এই যে আমরা এইখানে চলে আসলাম। এখন সুন্দর করে এটাকে ডিস্ট্রিবিউট করা হবে। আমরা সাধারণত 25 ml পর্যন্ত দেই এক একটা। তো ওখানে একটা মার্কিং আছে, যারা রেগুলার কাজ করে তারা বুঝে যায় এই পর্যন্ত গেলে 25 ml হয়ে যাবে। এইভাবে 25 ml করে আমরা এক একটা 25 থেকে 35 ml মিডিয়া এখানে ঢালবো। দেখেন এখন লিকুইডের মতোই মনে হচ্ছে না? জাস্ট আধা ঘন্টা বা 1.5 ঘন্টা থাকলেই এটা সলিড হয়ে যাবে। এখন এই মিডিয়াটা তো এখন পর্যন্ত আমরা নর্মাল এনভায়রনমেন্টে তৈরি করছি, তাই না? এখন এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো এটাকে জীবাণুমুক্ত করা। জীবাণুমুক্ত করতে হবে। এবং মিডিয়াকে জীবাণুমুক্ত করার জন্য সাধারণত একটা যন্ত্র ব্যবহার করা হয়, সেটা সবাই কম বেশি জানি, যে অটোক্লেভ মেশিন। এইটাকে আমি অটোক্লেভ মেশিনে রাখতেছি।
রাখার পর এটাকে নির্দিষ্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার ব্যবহার করে সমস্ত জার মারা যাবে। অটোক্লেভ মেশিনের তাপমাত্রা 121 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। আর চাপ যেটা বা প্রেশার যেটা সেটা হলো 2টা ইউনিট আছে, হ্যাঁ, 15 PSI মানে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। এখানে এই লেমিনার এয়ার ফ্লুইড মেশিন কিন্তু আমরা এর আগে প্রিপারেশন করে নিয়েছি। এইটার প্রিপারেশন কিন্তু বিরাট একটা প্রসিডিউর আছে। প্রথমে এই টোটাল এরিয়াটাকে আমাকে সারফেস স্টেরিলাইজ করতে হবে, 70% ইথানল দিয়ে A to Z ক্লিন করতে হবে। মেন কেমিক্যাল হলো মার্কিউরিক ক্লোরাইড, এটা হলো সারফেস স্টিলেন্ট বা মানে এক্সপ্লান্ট স্টিলাইজেশনের জন্য কেমিক্যাল। এইটা দিয়ে আপনি 5 মিনিট, 3 মিনিট, 10 মিনিট এটা এক্সপ্লান্টের ধরন অনুসারে আপনাকে সুন্দর করে মানে ক্লিন করতে হবে বা রিন্স করতে হবে, অথবা এটাকে স্টিয়ারিং করতে হবে। তো আমি এখন মেন কেমিক্যালটা দিচ্ছি। এটাকে আমরা 2 মিনিট স্টেরিলাইজ করবো এইভাবে। এখন এইটাকে আমার মিনিমাম 2 বার ডিস্টিল ওয়াটার দিয়ে ক্লিন করে নিতে হবে, 2 থেকে 3 বার। দুইবার ক্লিনের পরে আপনি এটাকে আপনি ছোটো পেটি ডিশের নেন, নেওয়ার পরে আবার এখান থেকে আরও একটু কাজ করে আমরা মেইন কালচার মিডিয়ার মধ্যে এটাকে ট্রান্সফার করব। 1 সেন্টিমিটার ব্যানানা যেহেতু এক্সপ্লান্টটা বড়, অন্যান্য ক্ষেত্রে আরও কম দিই, তো ব্যানানার ক্ষেত্রে 1 সেন্টিমিটার পর্যন্ত আমরা নিতে পারি। এটাকে এইভাবে আমি এখন চপিং করব। আরও লেয়ার আছে এর ভিতরে, আপনি পারলে আর একটু ছোটো করতে পারেন বা এটা দিস ইজ ওকে। আমি মনে করি যে এই সাইজটা ঠিক আছে। আমার হলো মিডিয়া, এটাকে ওপেন করার আগে সুন্দর করে এটাকে কুটতে হবে যাতে করে এখানে কোনো জার্ম না থাকে। আমি এই যে এক্সপ্লান্টটাকে ট্রিমিং করছিলাম, এটাকে জাস্ট এইভাবে ধরবো, তবে এইভাবে নিয়ে এইখানে সুন্দর করে প্লেসমেন্ট। এই কাজটা শেষ। আপনি এখন দেখতেছেন যেটা এইভাবে প্রত্যেকটা কাজ করতে হবে। এটা 20 দিনের মধ্যে আমাদের একটা রেসপন্স আসবে, 15 থেকে 20 দিনের মধ্যে। স্যার, টিস্যু কালচারের ল্যাবের কাজের এটা হচ্ছে শেষ ধাপ, তাই না? জি জি। এখানে যেটা ওই সাকারটা বসালেন মিডিয়াতে, তারপরের কার্যক্রম এখানে হয়। জি, এখন আমরা বলছি টিস্যু কালচারে আর্টিফিশিয়াল মিডিয়াতে মানে একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টে আমরা কৃত্রিমভাবে গাছ উৎপাদন করব বা অনুসরা উৎপাদন করব অথবা প্ল্যানেট উৎপাদন করব। সেই কাজটা আমাকে কন্ট্রোল এনভায়রনমেন্টে করতে হবে। কন্ট্রোল এনভায়রনমেন্টে এসি টেম্পারেচার কত রাখা হয়? যে কন্ট্রোল এনভায়রনমেন্টের কয়েকটা ফ্যাক্টর, একটা হলো টেম্পারেচার, একটা হিউমিডিটি, একটা লাইট ইন্টেন্সিটি, আর একটা হলো ফটো পিরিয়ড। এই 4টা জিনিস আমাকে সুনির্দিষ্ট এক্সটার্নাল এনভায়রনমেন্ট রাখতে হবে। আমার কিন্তু গাছের জন্য নির্দিষ্ট একটা দিনের দৈর্ঘ্য দরকার, আবার অন্ধকারও দরকার। তাহলে অন্ধকার, এখানে এখন লাইট দেখতেছেন, এই যে একটা মেশিন এখানে দেখা যায়, এটাকে অটো টাইমার। এই অটো টাইমারটাকে আমরা এমনভাবে ফিক্স করছি যে 16 ঘন্টা লাইট জ্বলবে, জ্বলার পরে যখন এই 16 ঘন্টা পার হয়ে যাবে সাথে সাথে এটা অফ হয়ে যাবে। আর এইটা অফ হইলেই সমস্ত সুইচগুলো অফ হয়ে যাবে। আর 8 ঘন্টা এরকম ডার্কে থাকবে। আবার যখন 8 ঘন্টা শেষ হয়ে যাবে, এখানে একটা ঘড়ি আছে আর কি, মেনলি একটা ঘড়িটা চলতে থাকে। যখনই 8 ঘন্টা পার হবে কাট করে শব্দ করে আবার লাইটগুলো দিয়ে দিতে পারবে, মানে এসে যাবে। মিডিয়াতে ওই যে এক্সপ্লান্ট বসানোর পরে আর কোনো স্টেজ নাই, এখন উই হ্যাভ টু বি ওয়েট। আমাদের খালি অপেক্ষা করতে হবে যে আমি কত ভালোভাবে কাজ করছি। আপনারা হয়তো দেখতেছেন যে কত সুন্দর আমার রুট এবং শুট ওই যে ব্যানানা তৈরি হয়েছে। এটা আমি বেশি দিন হয় না, দেখেন যে 18/3/2025। তাহলে আপনি ব্যানানা থেকে প্ল্যানেট পাইতে গেলে মিনিমাম 45 দিন থেকে 60 ডেজ আপনার লাগবে। তো এখানে আপনি দেখেন যে আমার প্রত্যেকটা প্ল্যানেটের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কত সুন্দর। আপনি যদি ক্লোজ ভিউ দেখেন যে এই আমার এই ল্যাবের আমাদের ছাত্ররা করছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো নকিব হাসান ফারাবির সাথে, যিনি মাস্টার্সের একজন স্টুডেন্ট বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের, তাই না? আচ্ছা, এই যে এটা নিয়ে বলে কাজ করা হয়েছে, তো এটার ব্যাপারটা কিভাবে কি করা হয়েছে,
কী ধরনের হরমোন ব্যবহার করা হয়েছে, যেমন স্যার একটু আগে বললো ওইটাতে একাধিক শ্যুট হয়েছে, তো এটা নিয়ে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলা হতো। আমরা বিভিন্ন ভায়াল বিভিন্ন হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে থাকি। যেমন আমরা এখানে T4 লিখে রেখেছি, আমাদের ট্রিটমেন্টের নামগুলো এখানে লেখা থাকে। তো এখানে আমরা 5 ml অফ BAP ইউজ করছি, শুটিং হরমোন। তো এখানে দেখতেছেন আপনি মাল্টিপল শ্যুট পাইছেন। তারপর এখানে যদি আপনি খেয়াল করেন, এখানে আমরা মাল্টিপল শ্যুট পাইছি, কিন্তু এখানে আমরা মাল্টিপল শ্যুট পাইছি মাত্র 2টা, ঠিক আছে। তো আসছে, তো এখানে আমরা ট্রিটমেন্ট কিন্তু আরেকটা ইউজ করছি, এখানে কিন্তু আরেকটা ডোজ দেওয়া ছিল আর কি। তো এভাবে আমরা বিভিন্ন ডোজ দেওয়ার মাধ্যমে আমরা ফলো আপ করি যে কোন ডোজে আমাদের মাল্টিপল শ্যুটটা বেশি আসে। দর্শক, এই মুহূর্তে কথা বলবো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আরও একজন শিক্ষার্থী জান্নাতুল নাইম সোমা, যিনি বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে মাস্টার্সে আছেন, তাই না? তো এই পাশে যে চারাগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিসের? এটা হচ্ছে জারবেরার যে সোশিও ইকোনমিক যে ভ্যালুটা রয়েছে এটা আসলে অনেক বেশি বর্তমানে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি। এবং জারবেরা মূলত সাকার বা যে ক্লাম থেকে যেটা রিপ্রোডিউস করা হয় সেটা আসলে ইন্ডিয়া থেকে আসে সিডগুলো, এবং এটা বাংলাদেশের এসপেক্টে যদি আমরা করতে চাই তাহলে অনেক বেশি কস্টলি হয়ে যায়। কাজে আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমরা উদ্যোগ নিয়েছি, যদি আমরা একটা সুনির্দিষ্ট প্রোটোকল ডেভেলপ করতে পারি জারবেরা যে কোন ট্রিটমেন্টে এটা আসলে ভালো রেজাল্ট আসছে, এবং সেক্ষেত্রে যারা জারবেরা নিয়ে কাজ করতে চায় ভবিষ্যতে, তারা যদি এই ক্ষেত্রে ইন্সপায়ার হয়ে যদি তারা একটি ল্যাব দেয় বা এটা নিয়ে কাজ করে, আমার মনে হয় এটা আমাদের বাংলাদেশের সোশিও ইকোনমিক এসপেক্টে অনেক বেশি ভালো হবে। আমরা ল্যাবে তো অনেকগুলো স্টেপ দেখলাম না টিস্যু কালচারের, তো ফিল্ড লেভেলে যে হার্ডেনিং ব্যাপার যে থাকে সেটার ক্ষেত্রে কিভাবে কি করেন আপনারা? ল্যাবে যে প্ল্যানেট তৈরি হয়েছে এটাকে এখন আমি এখানকার এগার সরায় আমি ছোট টবের মধ্যে লাগাবো। হ্যাঁ, এই টবের মধ্যে এটা থেকে নতুন করে পাতা শিকড় গজাবে, তখন আমি এটা মেইন ফিল্ডে নিয়ে যাবো। আমরা এই সয়েলটা যে আসছে না, এটাও একটা মিডিয়া, কিন্তু এই মিডিয়াটাকে আমরা ট্রিট করে নিচ্ছি, হ্যাঁ, বিভিন্ন ধরনের ফাঞ্জিসাইড দিয়ে এবং এই মিডিয়াটার মধ্যে কিন্তু শুধু মাটি নেই, এখানে আছে ভার্মি কম্পোস্ট আছে, এখানে আছে স্যান্ড আছে, এখানে কাউডাং আছে, সয়েল আছে, তিনটার মিক্সার করেই কিন্তু এই মিডিয়াটা তৈরি করা হয়েছে। এটা ছায়ার মধ্যে থাকবে 7 দিন, আর টোটাল মিনিমাম হইলে 20 থেকে 25 দিন থাকলেই এখান থেকে মানে নতুন করে পাতা বা শিকড় গজাবে। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম ঢাকার ভেতরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের যে সকল কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে যে শুধু শিক্ষাদান হয় তা কিন্তু নয়, গবেষণামূলক কাজও সেখানে হয়। আমরা চেষ্টা করেছি আজকের পর্বে বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট কীভাবে কাজ করছে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইকরামুল হক কীভাবে তিনি টিস্যু কালচারের কাজগুলো করছে সে ব্যাপারগুলো আপনাদের সামনে একেবারে হাতে কলমে দেখানোর জন্য। আমরা জানি বর্তমান এই সময়ে G9 কলার চাষ অনেক পরিমাণে বেড়েই যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে এর উৎপাদনশীলতা অনেক বেশি, তাই এই জাতের চারার উৎপাদন আমাদেরকে বাড়াতে হবে। সুপ্রিয় দর্শক, আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ATN বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় বদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা